एगलो क्या है दादा? इसमें क्या है भैया? इसमें क्या है? इसमें क्या है भैया? দেখবো একটু দেখবো দেখবো কেন কি হচ্ছে লোকানোর মতো কি আছে কাগজপত্র আছে আপনারা কি করে পলিটিক্যাল পার্টি থেকে? কোন পার্টি থেকে আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? লিফটেই যান লিফটেই যান কি কাগজ? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ 30,000-এরও বেশি ফর্ম 6 ইচ্ছাকৃতভাবে বিজেপি ঢোকানোর চেষ্টা করছে কমিশনের মাধ্যমে। আর এরপরে গতকাল দফায় দফায় কার্যত বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। একটা ছোট্ট ভিডিও দেখিয়ে পর্বটা শুরু করলাম, যেখানে অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে ব্যাগ ভর্তি নাকি ফর্ম 6 সেগুলো সিইও দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরই তৃণমূল কংগ্রেসের কিছু বিএলও মানে তৃণমূলপন্থী কিছু বিএলওরা তারা বাঁশ লাঠি এই সমস্ত হাতে নিয়ে সেই চত্বরে 144 ধারা জারি সত্ত্বেও সেখানে যায়। এই প্রথমবার চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখাচ্ছে বিজেপি কর্মীরাও। যদিও গণতন্ত্রের মধ্যে হিংসা কাম্য নয়, কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিকে কনসিডার করলে হয়তো রাজনৈতিক বিরোধী পক্ষের এর বাইরের আর কোনো অপশন থাকে কিনা জানি না। তাই সেই কারণেও ভাবা যায় যে বিজেপিও সমানভাবে কাঁধে কাঁধ রেখে একেবারে নির্বাচনের পর্বের লড়াইটা চালিয়ে যাচ্ছে, যেখানে কর্মীদের মনোবল তুঙ্গে, এটাই কার্যত তার পরিচয় পাচ্ছে। ঠিক এই জায়গায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মঞ্চের উপর থেকে বলছেন যে আমার মনে হচ্ছে আমি কার্যত বিরোধী নেত্রী হয়ে গিয়েছি। কি বলছেন একটা ছোট্ট অংশ শোনাবো। আমরা বিজেপির 14 বছরের এত বিরোধিতা করা সত্ত্বেও আমার সরকারের থেকে মনে হয় আমি বিরোধী দলে আছি। কেন জানেন তো? সকাল থেকে রাত অবধি আমাদের উপর অত্যাচার করে, মানসিকভাবে নির্যাতন করে। আগে শারীরিকভাবে নির্যাতিত হতাম, এখন মানসিকভাবে নির্যাতন করে। মুখ্যমন্ত্রীর এই যে আশা, এটা আমরা সকলে সফল করি আসুন। আমরা সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশা আশঙ্কাটাকে আমরা পূর্ণ করে দিই। 4 মের পর মুখ্যমন্ত্রীর যেন আর মনে না হয় যে তিনি বিরোধী নেত্রী, আমরা যেন নিশ্চিত করতে পারি যে তিনি বিরোধী নেত্রী হয়ে গিয়েছেন। এখানে আপনাদের সামনে আমি বলবো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই যে বর্তমান যে পুলিশ কমিশনার তার বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছেন, কেন সেটা জানাবো। মারাত্মক অভিযোগ করেছেন যে বিনীত গোয়েল, এই মুহূর্তে আইবিতে বসে থাকা বিনীত গোয়েল এবং এসটিএফ এ বসে থাকা জাভেদ শামীম, তারা শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন নেতাকর্মী এমনকি কর্মীদেরও তাদের টেলিফোনে আড়ি পাচ্ছেন। বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। পুরোটা ব্যাখ্যা করব আপনাদের সামনে। এবং আপনারা মনে রাখবেন যে একজন ইউটিউবারের কতটা গুরুত্ব সেটা আপনারা বুঝতে পেরেছেন। তার কারণ এই ইউটিউবারদের স্বীকৃতি হিসাবে ইতিমধ্যেই অনেক কিছু হয়েছে। গতকাল আরো একজন ইউটিউবার তিনি কিন্তু বিজেপির টিকিট পেয়েছেন, সেটা অন্য বিষয়। কিন্তু আমার যেটা বক্তব্য, আপনারা সমর্থন করুন। আপনারা যদি চান এই পরিবর্তন, যদি চান আমাদের এই লড়াইয়ে পাশে থাকতে, তাহলে মানে চুপ করে বসে থাকলে হবে না। আপনাদের সাবস্ক্রাইবারের বাটনটা নিয়মিত প্রেস করতে হবে যারা নতুন আসছেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্ব। আমি প্রথমেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেই মারাত্মক এবং বিস্ফোরক বক্তব্যটা শোনাতে চাইবো, যেখানে তিনি অভিযোগ করছেন যে তার শ্রমিক ভট্টাচার্যের এবং বিজেপির মন্ডল স্তরের নেতাদের পর্যন্ত শিরদাঁড়া হারিয়ে যাওয়া এবং ডাক্তারি ছাত্রছাত্রীদের কাছ থেকে নতুন শিরদাঁড়া পাওয়া। বিনীত গোয়েল একসময় পুলিশ কমিশনার ছিলেন, বাধ্য হয়েছিলেন রাজনৈতিকভাবে চাপে পড়ে বাধ্য হয়ে তার সেই পদটি হারিয়েছিলেন তিনি এখন আইবির প্রধান হয়ে বসে রয়েছেন। জাভেদ শামীম, যার ক্রেডিবিলিটি নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু তা সত্ত্বেও তিনি অনুপ্রাণিত হয়ে গিয়েছেন এই মুহূর্তে এবং তিনি এসটিএফ এর পদে বসে রয়েছেন। তাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। শুনুন। ট্রান্সফার হওয়া সত্ত্বেও জঙ্গিপুরের এসপি মেহেদি হাসান, পশ্চিম মেদিনীপুরের এসপি পলাশ ঢালি কি করে এসপি বাংলো আটকে রেখে সেখানে ইলেকশন কমিশন পাঠানো এসপির কাজে হস্তক্ষেপ করছে, এই প্রশ্ন তুলেছি। এসটিএফ এ বসে থাকা জাভেদ শামীম, আইবিতে বসে থাকা বিনীত গোয়েল কেন এখনো শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মন্ডল স্তরের বিজেপি কার্যকর্তার ফোন এবং লোকেশন ট্র্যাক করছে?
সে অভিযোগ আমরা দিয়েছি, আমাদের কাছেও পাল্টা তথ্য প্রমাণ আছে। শুনলেন, আমার বক্তব্য অনুপ্রাণিত আপনারা হতেই পারেন, কিন্তু এই কাজটা যে আপনাদের নয় এইটুকু অন্তত মাথায় রাখবেন এবং ফেরার একটা ছোট পথ রেখে দেবেন। কেন ফেরার ছোট পথ রাখবেন? এটা বিধানসভা নির্বাচন চলছে, পরিবর্তন হয়ে গেলে নতুন আরো একটি সরকার আসবে, যে সরকার আপনাদের অবিচার, অন্যায়, মানুষের সঙ্গে করে যাওয়া অত্যাচারের হিসাব নেবে। যদি সেই নতুন সরকার হিসাব না নেয় তাহলে আমরা বসে রয়েছি সেই নতুন সরকারকে চাপ দিয়ে সাধারণ মানুষের ওপর আপনারা যে অত্যাচারগুলো দিনের পর দিন করে গেলেন সেই ফাইল খোলার জন্য যা যা বন্দোবস্ত করার প্রয়োজন আমরা তার ব্যবস্থা করব। কিন্তু এইখানে আমি আপনাদের সামনে যে বক্তব্যটা বলবো সেটা হচ্ছে, গতকাল ধুন্ধুমার পরিস্থিতি বেঁধে গিয়েছিল। ঠিক 144 ধারা জারি করা সত্ত্বেও সেখানে তৃণমূল কংগ্রেসের বিএলএরা যেভাবে আস্ফালন করতে শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর, যে সেখানে 30,000 ফর্ম নতুন করে ফর্ম ঢুকছে। প্রথম কথা, ফর্ম 6 নতুন ভোটারদের জন্য আবেদন তারা করতেই পারেন, কিন্তু সেই আবেদন করা এবং নির্বাচন কমিশন সেটা আবেদন করলেই গ্রহণ করে নেবেন এই পদ্ধতি কিন্তু সারা দেশ জুড়ে কোথাও নেই। আবেদন করতে পারেন, সেই আবেদনের ভিত্তিতে সেগুলো কিন্তু বিএলওরা তারা গিয়ে সরজমিনে এবং ইআরওরা তারা সেগুলোকে ভেরিফাই করবেন। দরকার মানে তারা ওই লোকেশনে গিয়ে তাদের বাড়ির অ্যাড্রেসে গিয়ে সেগুলোকে ভেরিফাই করে তারপরে কিন্তু নাম তোলার ব্যবস্থা হয়। তাই এত সহজে নাম ওঠানোর যে ব্যবস্থার কথা তারা বলছেন এটা এত সহজ নয়। অহেতুকভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলেন, কিন্তু সেই বিশৃঙ্খল পরিস্থিতির একটা ছোট্ট মুহূর্ত আপনাদের সামনে দেখাবো। এই কারণেই দেখাবো যে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসের এই গুন্ডাদের কাছে তারা রুখে দাঁড়িয়েছে। রুখে দাঁড়ানোটা উচিত, হিংসার আশ্রয় না করে কিন্তু তারা রুখে দাঁড়িয়েছিল। দেখুন, एक बार घुसने की कोशिश कर रहे हैं। आप देख सकते हैं कि यहाँ पर तमाम বলুন না ওদেরকে আপনারা সরে যান না, আমরা বুঝতে দেবো, আমরা बीजेपी वापस को जबरदस्ती जो है पुलिस उन्हें हटाने की कोशिश कर रही है। बीजेपी के वर्कर्स को हटाया जा रहा है, जो तस्वीरें हम आपको दिखाने की कोशिश कर रहे हैं। बीजेपी वर्कर्स को हटाया जा रहा है यहाँ पे। দেখলেন, বিজেপি কিন্তু এই প্রথম আমরা দেখছি যে এই শশী পাজার বাড়ি থেকে যেভাবে ঢিল ছুঁড়ে প্ররোচনামূলক আক্রমণ করা হয়েছিল তারপরেও বিজেপি কর্মীরা কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন। হিংসাত্মক ঘটনা ঘটেছিল যেটা কাম্য ছিল না, আমরা কন্ডেম করি, কিন্তু তার সত্ত্বেও সেই ঘটনা ঘটেছিল। কিন্তু এটা প্রমাণ করে যে এবারে মাঠ ছেড়ে পলায়নের সিদ্ধান্ত বোধহয় তারা নেয়নি। তবে আমি বলবো যে দেখুন, এইরকম মুখোমুখি দুই প্রতিপক্ষ হয়ে গেলে হিংসাই হবে। নির্বাচন কমিশন যদি তাদের প্ল্যান বি এখনো রেডি না করেন তাহলে কি আপনারা মনে করেন যে এই জায়গায় পশ্চিমবঙ্গে শুধুমাত্র পুলিশ আধিকারিকদের বদল করে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা সম্ভব? এতদিন পর্যন্ত কোথাও গিয়ে মনে হচ্ছিল পুলিশ কমিশন মানে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ হয়তো যথেষ্টই, কিন্তু স্বয়ং রাজ্যের কমিশনের দপ্তরের সামনে 144 ধারা জারি থাকা সত্ত্বেও যেভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মীদের মুখোমুখি আস্ফালন আমরা দেখলাম, এটা থেকে পরিষ্কার ভাবে বলা যায় পরিষ্কারের জন্য কোনো বুদ্ধি লাগে না। প্রথম পর্বের যে নির্বাচনটা হবে সেখানে কোনো রকমের ব্যতিক্রম ছবি আমরা দেখতে পারবো বলে আমরা মনে করি না। 2021 সালের আবারও পুনরাবৃত্তি হতে চলেছে যদি নির্বাচন কমিশন তাদের প্ল্যান বি রেডি না করেন। আমি দীর্ঘদিন ধরে আপনাদের সামনে এই প্ল্যান বি রেডির কথা বারবার বলে আসছি নির্বাচন কমিশনকে। তারা হয়তো প্রথমটা দেখেছিল যে দেখা যাক এই পদ্ধতিতে প্ল্যান এ তে নির্বাচন করানো সম্ভব হয় কিনা, কিন্তু আমার বক্তব্য নির্বাচন কমিশন দেখা উচিত যেভাবে প্রায় প্রত্যেকটি জায়গায় বিজেপি প্রার্থীদের প্রচার থেকে আটকানো হচ্ছে, তাদের গাড়িতে ভাঙচুর করা হচ্ছে, তার বিভিন্ন চিত্র আপনারা দেখে নিয়েছেন। প্ল্যান বি কি তাদের রেডি রয়েছে? যদি প্ল্যান বি রেডি না থাকে তাহলে এই নির্বাচন কমিশনকে, যার হাজারো প্রশংসা আমি করেছি, তাদের পশ্চিমবঙ্গের বুকে যদি কোনো ঘটনা ঘটে, হিংসার মতো কোনো ঘটনা বিগত নির্বাচনগুলির মধ্যে, তাহলে নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে দায়বদ্ধতা তাদের নিতে হবে। আমি এইখানে আপনাদের সামনে যে তথ্যটা দেব সেটা হচ্ছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস যতবার আইনের দরজায় খটখটিয়েছে ততবার সেই আইনের দরজা থেকে বিফল মনোরথ হয়ে ফিরতে হয়েছে। মানুষের দরবারে মিথ্যে যুক্তি দিতে এবং সেখানে হিরো প্রমাণ করার জন্য কোনো রকমেরই আপনার বৈধতা, লাইসেন্স, যুক্তিগ্রাহ্য সেটা হলো কিনা এর প্রমাণ লাগে না। আপনার যেটা ইচ্ছা স্কোর কার্ড নিয়ে যেতে পারেন,
অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়মিত স্কোর কার্ড নিয়ে যাচ্ছেন এবং 100-র মধ্যে কোথাও 200 দিচ্ছেন, কোথাও 500 দিচ্ছেন, কোথাও 1000ও দিচ্ছেন। যেখানে তারা হাজির হচ্ছেন তারা বস্তা বস্তা নম্বর, তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নম্বরগুলো নিজের পিঠ চাপড়ে নিজে দিয়ে দিচ্ছেন, তৃণমূল কংগ্রেস সমর্থিত মানুষরা তারা বস্তা ভর্তি সেই নম্বরগুলো নিয়ে এসে বাড়িতে রেখে দিচ্ছেন। হয়তো কোনোদিন কাজে লাগবে, হয়তো সেগুলো কখনো টাকার গাছ হয়ে পরিণত হতেও পারে, আমাদের জানা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যতবার আইনের দরজায় এরা খটখটাচ্ছে সেটা এসআইআর এর প্রথম দিন থেকে হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং কালো কোট পরে কোর্টের মধ্যে গিয়ে সেই অসাধারণ কোর্টের বক্তব্য যে আপনি বলছেন কেন, আপনি তো যাকে রেখেছেন সে যথেষ্টই মানে গ্রহণযোগ্য, সে যথেষ্টই তার ক্রেডিবিলিটি রয়েছে বলে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে চুপ করিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করে যাচ্ছেন আমি গিয়েছিলাম বলেই এখনো পর্যন্ত এই 1,20,00,000 বাদ গেছে। প্রথমত সংখ্যাটা মিথ্যে বলছেন, ভুল বলছেন। এইখানে আবারও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন রাজ্য সরকারের তরফ থেকে দুটি কার্যত রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস দুটি মামলা হয়েছিল। একটি মামলা হচ্ছে আমলাদের এই হঠাৎ করে সরিয়ে দেওয়া, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব, আমলাদের এই যে হঠাৎ করে রদবদলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তারা গিয়েছিলেন। দ্বিতীয়ত পুলিশ লেভেলের এই যে এত ওসি বদল, আইসি বদলকে নিয়ে তারা চলে গিয়েছিলেন হাইকোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে তার শুনানি ছিল, আপনারা গতকাল নিশ্চিতভাবে এর রেজাল্ট পেয়ে গিয়েছেন। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের যে পর্যবেক্ষণ, কার্যত সেটা আরো একবার রাজনৈতিক থাপ্পড়। আমি আপনাদের গ্যারেন্টি করে বলতে পারি যে যদি আপনি এই 1 বছরের হিসাব দেখেন তাহলে দেখবেন মিনিমাম 100টা তো গণতন্ত্রের বা কোর্টের থাপ্পড় তো খেয়েছেই এরা। মানুষের দরবারে নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছেন, কিন্তু ওই পিঠটা কার্যত যে নিজেরা চাপড়াচ্ছেন সেটা গণতন্ত্রের থাপ্পড় হয়ে গালে পড়ছে বারবার যখন কোর্টের দরবার করছেন। এরপরেও কি সাধারণ মানুষের বুঝতে কোথাও অসুবিধা থাকছে যে যেখানে কোর্ট নিরপেক্ষভাবে বিচার করে সেখানে যে রাজনৈতিক দলটি বারবার হেরে যাচ্ছে সেই রাজনৈতিক দলটির ক্রেডিবিলিটি আসলে কিছু নেই? কোর্টের তরফ থেকে মানে এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গলা চিৎকার করে মঞ্চের ওপর যা বলেন সেগুলো একটা প্রমাণ করতে পারেন না কোর্টের ভেতরে গিয়ে। কোর্টের কাছে গিয়ে বলেছিলেন যে আমরা জানি কমিশনের যথেষ্ট পাওয়ার রয়েছে, কমিশন, নির্বাচন কমিশন তাদের অনেক পাওয়ার আমাদের সংবিধান দিয়েছে, কিন্তু তাহলেও কোথাও তো তার একটা লিমিট রয়েছে। তারা এইভাবে হঠাৎ করে আমলাদের পরিবর্তন করে দিচ্ছে। মুখ্য সচিবকে যদি পরিবর্তন করে দেয় তাহলে মুখ্য সচিবের জায়গায় কে থাকবেন? মুখ্য সচিবকে তো রিপ্লেস করা যায় না বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা অনেক যুক্তি খাড়া করার চেষ্টা করেছিলেন। আমি শুনেছি সেই শুনানি পর্ব প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের খুব ধৈর্য ধরে প্রত্যেকটি অংশ শুনেছেন, কোনো ইন্টারাপশন ছাড়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ সওয়াল করেছেন। এরপরে গতকাল যখন এই মামলা দুটিকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট, তার যুক্তিতে বলা হয়েছে কি জানেন? সেটা আমি আপনাদের সামনে বলবো কি যুক্তি দিয়ে খারিজ করে দেওয়া হয়েছে। প্রথমত, প্রতিটি বদলির কারণ ব্যাখ্যা করতে বাধ্য নয় নির্বাচন কমিশন। প্রথম থাপ্পড় যেটা নিয়ে গিয়েছিল সেটাই, যে বদলির কারণ ব্যাখ্যা করতে বাধ্য নয়, এটা জানা সত্ত্বেও তারা গিয়েছিল। রাজনৈতিক ব্যর্থতা বলবেন, নাকি নলেজের অভাব বলবেন, নাকি হেরে যাওয়ার ভয় লিখবেন। দ্বিতীয় নম্বর, ভোটের সময় অপসারণ করলে কারণ দর্শাতেই হবে এমন কোনো কথা নেই, নির্বাচন কমিশনের কে দর্শাতে হবে কারণ কোনো কথা নেই। 3 নম্বর, অল্প সময়ের জন্য বদলি করা হচ্ছে, চাকরি জীবনে বদলি অঙ্গ, আমলাদের চাকরি জীবনে বদলিটাই অঙ্গ। এই এসআইআর শুরুর প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় এর 3 থেকে 4 গুণ বদলি করেছেন তার নিজের অফিসারদের, নিজে করেছেন, দফায় দফায় বদলি করেছেন, তখন কোনো প্রশ্ন ওঠে না। বদলি মানে কমিশনের উদ্দেশ্য খারাপ এই ব্যাখ্যা ঠিক নয়। আরো একটা থাপ্পড়, কমিশন নির্দিষ্ট এখতিয়ারের বাইরে কাজ করলে পদক্ষেপ করা যায়। যদি নির্দিষ্ট এখতিয়ারের বাইরে কাজ করছে সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা প্রমাণ দিতে পেরেছেন তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা যায়। কোনো প্রমাণ দিতে পারেননি, শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য ছাড়া, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো করে যেটা স্টেজে বলেন কোর্টের সামনে গিয়েও ওই একই রাজনৈতিক বক্তব্য বলার চেষ্টা করেন। এর জন্য ধাঁধানিও খেতে হয়, বিভিন্ন ক্ষেত্রে আমরা শুনেওছি। সুপ্রিম কোর্টে কিছুদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে বলে দেওয়া হয়েছিল যে আমরা কি করব না করব সেটা আপনার মুখ থেকে শুনবো না। এরপরে এই বদলি সরাসরি জনস্বার্থের ক্ষতি করেনি, এটা জনস্বার্থ মামলা হিসেবে ভাবুন একবার, কতটা কনফ্লিক্ট দেখুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই রাজ্য সরকারের প্যানেলভুক্ত একজন আইনজীবী, তিনি আবার জনস্বার্থ মামলা করছেন, কতটা কনফ্লিক্ট ভাবুন। তিনি তো জনস্বার্থ মামলা করতে পারেন না, তার কারণ তিনি রেজিস্টার্ড রেজিস্টার্ড শুভেন্দু অধিকারী যেটা বলেন সেটা আমি বলছি না, তিনি রেজিস্টার্ড আইনজীবী,
তিনি রেজিস্টার্ড একজন আইনজীবী, রাজ্য সরকারের আইনজীবী, তিনি জনস্বার্থ মামলা কি করতে পারেন, কি করে করতে পারেন? মানে এবং একেবারে শেষে যেটা পয়েন্ট, বদলির নেপথ্যে রাজনৈতিক কারণ আছে সেই দাবির কোনো প্রমাণ নেই। যে বারবার তোলা হয়েছিল বিজেপির হয়ে কথা বলে, বিজেপির নির্বাচন কমিশন, জ্ঞানেশ কুমার বিজেপির কথা বলে, এইটাও কার্যত হাইকোর্টে প্রতিস্থাপিত করতে পারলো না তৃণমূল কংগ্রেস। এবার ভাবুন, রাজনৈতিক মঞ্চে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলা চালিয়ে যাবেন, তৃণমূলের নেতৃত্বরা বলা চালিয়ে যাবেন, কিন্তু হাইকোর্টে তারা প্রমাণ করতে পারলো না। যে কথা তারা বাইরে বলে সে কথা হাইকোর্টে প্রমাণ করতে পারলেন না। এবার আপনারা বলুন যে হাইকোর্টের তরফ থেকে যদি প্রমাণ করতে না পারে তাহলে সেটা তো বাইরের মঞ্চ থেকে বলা বক্তব্য গ্রাহ্য হওয়া উচিত না। কিন্তু পশ্চিমবঙ্গের সব মানুষ হাইকোর্টের এই শুনানি শুনবেন কিংবা আমার এই বিষয় বিশ্লেষণ শুনবেন, তারপরে তাদের কাকে ভোট দেবেন সেটা নির্ধারণ করবেন, এমন তো হয় না। যারা দেখছেন তারা বুঝতে পারছেন, যারা দেখছেন না সব কজন আমার ভিডিও দেখেন, তা যারা দেখছেন না তারা বুঝতে পারছেন না। কলকাতা হাইকোর্ট মানে মঞ্চের ওপর থেকে যে বক্তব্যগুলো মানুষকে খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করেন, সাধারণ মানুষ, ভোলা ভালা মানুষ, যারা সাথে পাশে থাকেন না, যারা আইনের বিষয় জানেন না, তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবেন না। কিন্তু মানে সে যেগুলো হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে প্রমাণ করতে পারছে না, সেই একই কথাগুলো মঞ্চের ওপর থেকে আপনাদের খাওয়ানো হচ্ছে, এবং এই হেরে যাওয়ার পরও আপনাদের খাওয়ানো হবে, এবং এটা খাবেন। অনেকে ইচ্ছাকৃতভাবে খান, তাদের খাওয়ার কারণ রয়েছে, তার কারণ তারা অন্যদিকেও আবার খান। আর যারা পেটেও খান না, পিটেও খান না, তারা শুধুমাত্র এই কথাগুলো খেয়ে বাড়ি চলে আসেন, এইটা বড় দুঃখের। শুধু এইটুকু খাবেন না। যারা কিছুই বুঝতে পারছেন না কাকে ভোট দেবেন, অন্তত বুঝুন যে কে বেশি টাকা দিচ্ছে, এই সহজ হিসাবটা বুঝে যান। আপনি যদি বুঝতে না পারেন যে আমার কাছে সিপিএমও সমান, বিজেপিও সমান, তৃণমূলও সমান, তাহলে যদি আইএস ধরুন তৃণমূল 1500 দিচ্ছে, বিজেপি আপনাকে দেবে বলছে 3000, যদি আইএসএফ এসে বলে আপনাকে 15000 দেবে, ভোট দিয়ে দিন, যদি কিছুই বুঝতে না পারেন। উচিত না। কিন্তু আপনি যদি শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের জন্যই তৃণমূলকে ভোট দেন, তাহলে তো আপনার যে সব থেকে বেশি টাকা দেয় তাকে ভোট দেওয়া উচিত। আপনি 1500 টাকার জন্য যদি তৃণমূলকে ভোট দিতে রাজি রয়েছেন, বাকি সমস্ত শিল্প, আরজি কর, যুবকদের ওপর অত্যাচার, অন্যায় অবিচার, চুরি করে তাদের চাকরি কেড়ে নেওয়া, বালি চুরি, পাথর চুরি, তৃণমূল কংগ্রেসের জেল যাত্রা, সবগুলোকে যদি সরিয়ে দিতে পারেন মাত্র 1500 টাকার বিনিময়ে, তাহলে 1500 টাকা কেন নেবেন? বিজেপি যদি আপনাকে 3000 টাকা এর বদলে দেয়, কেন নেবেন না? কেন আইএসএফ যদি এসে বলে আপনাকে 6000 টাকা দেবো, কেন নেবেন না? কারণ আপনি শুধুমাত্র ওইটুকুর অ্যামাউন্টের উপর বিশ্লেষণ করছেন কাকে নেবেন। তাহলে যদি ওইটুকু অ্যামাউন্টের উপর বিশ্লেষণ করেন, তাহলে সেটাও সঠিকভাবে করুন যে যে বেশি দিচ্ছে তাকে দেবো। আর যদি ভাবেন যে না আমি সার্বিক বিষয়টা জানবো, ওই 1500 টাকায় আমার কিছু হয় না, আলটিমেটলি আমার ছেলের চাকরি চাই, আমার ভালো রাস্তা চাই, আমার পাকা বাড়ি চাই, আমার স্বাস্থ্যকে নিশ্চিত করতে হবে, তাহলে আপনাকে পুরো অ্যানালিসিস শুনতে হবে, বুঝতে হবে। সেই কাজটা প্রতিনিয়ত আপনাদের জন্য করার চেষ্টা করি, তার জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন, এবং এই সহযোগিতার মাধ্যমে আমরা একদিন না একদিন আস্তে আস্তে একটু একটু করে সবার কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। তার কারণ ইউটিউব যে ভূমিকা নেয় সেটা আরো একবার প্রতিষ্ঠা পেল, আমাদের মান্যতা আরো একবার আসলো আপনাদের মাধ্যমেই। তাই আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনিওয়ে, আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকলাম, এখনকার মতো এখানে।